তাইলে হাবিব ভাই, তোতা কি বলতেছে? আসতেছে নাকি তোতা? মাস্টার, তোতা আসতেছে, সমস্যা নাই। তাইলে ওঠেন, এইটি না বইসা চলে না আমার অফিসে যায় বসিগা। ওইখানে বসলেই সব চাইতে ভালো হইব। বাসায় এই জায়গায় গ্যাঞ্জাম করার কোনো দরকার নাই। অফিসে যাইয়া ওই জায়গায় নিরিবিলি আলোচনা করিগা। দেখি আলোচনা কইরা যদি কোনো একটা সুস্থ সমাধান বের করতে পারি। মাস্টার, ওইটাই সবচাইতে ভালো হইব। এখানে না বইসা চলো তাহলে তোমার অফিসেই বসিগা গিয়া। তাইলে হাবিব ভাই, তোতা কি বলতেছে? আসতেছে নাকি তোতা? তাইলে হাবিব ভাই, তোতা কি বলতেছে? আসতেছে নাকি তোতা? আগে এত বেশি বোঝার দরকার নাই তোতা। আসতে বলছি, আসতে চাইছে, দেখি না কি করে। আমাদের যা বলার তা তো বলেই দিছি, এখন বাকিটা ওনার হাতে। যদি মন চায় তাহলে আসবে, আর যদি মন না চায় তাহলে আসার দরকার নাই। ওইটা আমাদের দেখার সময় নাই। শোন তোতা, শামসু বলছে শফিকের সাথে আমাদেরকে বসার জন্য। সেই জন্যই শফিককে এইখানে ডাকছি। তা না হলে তো ওই ফালতু লোকের সাথে আমিও বসতাম না। শুধুমাত্র শামসু বলছে বইলাই ওনারে ডাকছি আমরা। দেখি আসুক, কথা বলে দেখি উনি কি সিদ্ধান্ত দেয়। বগুড়ায় আমাদেরকে ছাড়া কিভাবে উনি রাজনীতি করে সেটাকে আমরা দেখব না নাকি? শামসুর কথা ওভারটেক করছে। এখন যদি আমাদের কথাও না শুনে তাহলে উনি উনার মতো চলুক। দেখি উনি কিভাবে বগুড়া শহরে টিকা থাকে। আমরা তো আর বগুড়া শহরে বাইসে আসি নাই যা আমাদেরকে মাইনাস কইরা উনি রাজনীতি কইরা যাইব। এই লোকের কথা শুনলেই তো এখন আমার মাথা গরম হইয়া যায়। কত বড় বেইমানের বেইমান। এই লোকের জন্য আমি কি না করছি। জেলা কমিটির যখন সাধারণ সম্পাদকের পদ পাইছি তখন এই লোক আমার সাথে উল্টাপাল্টা ব্যবহার শুরু করছিল। তখনই আমার বোঝা উচিত ছিল যে এই লোকের সাথে দীর্ঘদিন সম্পর্ক বজায় রাখা সম্ভব হইব না। কিন্তু তারপরেও কি কারণে যে এই লোকের সাথে এতদিন চলাফেরা করলাম সেটা ভাই এখন নিজের উপর নিজেরই রাগ হইতেছে। এই লোকের সাথে চলাফেরা কইরা লাভ হব তো দূরের কথা, আরও মান সম্মান যা ছিল সেটাও নষ্ট হয়েছে। আর কিছুদিন এর যুক্তি বুদ্ধিতে চললে তো শামসু ভাইও আমারে দেখতে পারতো না। কিরে তোতা, এতদিনে তুই এই কথা বলিস কেন? শফিক না তোর আপন চাচা ছিল? সেই শফিক এখন তোর সাথে পোল্ট্রি মারলো কেন? এই শফিকের জন্য আমার সাথে কি তুই কম শত্রুতা করছিস নাকি? এখন দেখ, আমরাই কিন্তু তোর পিছনে আছি। সেই শফিক কিন্তু এখন আর তোর পিছনে নাই। তাহলে বুঝা দেখ, এতদিন কার সাথে তুই চলাফেরা করছস। শামসুর সাথে যখন তুই সত্রামিটা করছিলি, শামসু তোকে তুলে নিয়ে গেছিল। সেই সময় যদি আমি তদারকি না করতাম তাহলে আজকে তোতা তুই এই জায়গায় থাকতে পারতি না। তুইও আমার সাথে কম বেইমানি করস নাই। ওই কথা আর এখন মনে করেন না হাবিব ভাই। যা হয়েছে হয়েছে। আমার জীবনে সবচাইতে বড় ভুল হচ্ছে শফিকের সাথে সঙ্গ দেওয়াটা, যেটা কখনোই আমি ভুলতে পারবো না। আমার দ্বারা এত বড় একটা ভুল হয়ে গেছে। আমি আসলে লোক চিনতে পারি নাই। এটাই হচ্ছে সবচাইতে
বড় সমস্যা। বুঝলাম মাস্টার। এখন আবার শফিকের লগে দেখি নতুন চামচা যোগ হয়েছে। এই বাটুল এতদিন যাবৎ এলাকা ছাইরা কোথায় যেন লুকায় ছিল। এই শফিক হওয়ার পিছনে লোক নাই বইলা বাটুল রে এখন এলাকায় ঢুকাইছে। এই হচ্ছে আরো বড় শয়তান। শফিক রে শুধু সব সময় উল্টা পাল্টা যুক্তি দিতে থাকে। এই বাটুলের একটা উচিত শিক্ষা দিতে হইব। কথায় আছে না হাবিব ভাই, ন্যায় নীতি নিয়ে আপনি যতদিন মাঠে রাজনীতি করবেন ততদিন মাঠে টিকা থাকতে পারবেন। যখনই উল্টা পাল্টা পথে চলা শুরু করবেন সেদিন থেকে আপনার পতন শুরু হইব। বাটুলের ক্ষেত্রে সেই কাহিনীটাই ঘটছে। শামসুর গ্রুপের সাথে খুব সুন্দরভাবে মিলাজিলা রাজনীতি করতেছিল। তখন ওর দাপটও ছিল অন্যরকম। এলাকার চেয়ারম্যান টানা 3বার করলো, কোনো সমস্যা হইল না। কিন্তু যখনই উল্টাপাল্টা লাইনে চলা শুরু করলো তারপরে থেকেই ওর পতন কিন্তু শুরু হয়ে গেল। এখন একেবারে তলানিতে আইসা ঠেকছে। আবার শফিকের গাড়ির উপর ভর দিয়া এখন উপরে ওঠার চেষ্টা করতেছে। কোনো লাভ হইব না যতক্ষণ পর্যন্ত না চরিত্র চেঞ্জ করে। ভাই বাটুলের কথা মনে পড়লেন, আর একটা ঝামেলা তো হয়ে গেছে। শফিক কিছুক্ষণ আগে ফোন দিয়ে আমারে বলল ডন নাকি আয়নালের দোকানের সামনে বাটুলরে দৌড়া মারছে। কিরে কি বলিস? ডন আবার কিসের জন্য বাটুলরে দৌড়া মারতে গেল? এই সময় বাটুলরে মারা কি ডনের উচিত হয়েছে? এমনিতেই ঝামেলা চলতেছে শফিকের সাথে, আবার শফিকের লোক ধরা ডনের মারতে হইব কেন? এই সমস্ত চ্যাংরা প্যাংরা গুলা আসলে বেশি বোঝে এক লাইন। ওদেরকে বলি এক কথা, শুনে আরেক কথা। গোল্লা একটা, ডন একটা, ওদেরকে তো কথা শোনানোই যায় না। সব সময় শুধু উল্টা পাল্টা সিদ্ধান্ত নিয়ে বসে থাকে। এখন যদি শামসু শুনে তাহলে এইটা নিয়ে আবার বকাঝকা করব না। আমিও তো ভাই এই ব্যাপারে কিছু জানিছিলাম না। পরে শফিকে আমারে ফোন দিয়ে জানাইলো যে ডন নাকি বাটুলরে ধরে মারছে। আমিও আরে বারে বারে নিষেধ করছি যে ওদের সাথে কোনো রকম ঝামেলা সৃষ্টি করিস না। তারপরেও যে কি কারণে ধরে মারলো সেটা ডনের সাথে কথা বললেই বুঝতে পারবো। এ বাটুল তো খুব একটা সুবিধা চ্যাংরা না। মনে হয় ডনের সাথে কোনো রকমের উল্টা পাল্টা করছে। আর ডনের তো সেই সকাল থেকেই শফিকের উপর রাগ উইটা আছে। তাই রাগ নিয়ন্ত্রণ করতে না পাইরা হয়তো বা লাগাই দিয়েছে কয়েকটা। চাচা, মাস্টারের ওইটি কিন্তু ডন যে আমারে মারছে এটার আলাপ তুলবেন। ডনের এত বড় সাহস হয়ে গেছে আমার গায়ে ওপেনে হাত তোলে। হরে বাটুল, সব আলাবি ওই জায়গায় তুলমু, সমস্যা নাই। ওদের সাথে কোনোভাবেই আমি আপোষ করব না। ওরা যতই বুঝাক আপনি কিন্তু কোনোভাবেই ওদের কথায় রাজি হয়েন না। আমাদের কিন্তু মাঠ পুরো চকচকায় আছে। এই সময় কোনো রকমের ভুল পদক্ষেপ নেওয়া যাইব না। তাই আমরা আমাদের মতোই চলাফেরা করব। আমাদের মাঠ আমাদের দখলেই নিতে হইব। ওদের সাথে মিলা চইলা কোনো লাভ নাই। তোতা যদি এমপি হয়ে যায় তাহলে কিন্তু আপনার এক বিন্দুও মূল্যায়ন করব না। কথাটা মনে রাখেন। তুই কি পাগল হয়েছিস? এই গোছানো মাঠ আমি তোতারে ছাইড়া দিব সেইটা কোনোভাবেই সম্ভব না। উপর মহল থেকে ফুল সাপোর্ট আমার সঙ্গে আছে। এইদিকে আবার এলাকার ভিতরেও আমার অন্যরকম একটা দাপট আছে। তোতার জীবনেও আমার সামনে আইসা
টিকতে পারবো না। ওরা যতই বুঝাক না কেন আমারে, শামসু যেইখানে বুঝাইতে পারে নাই আর ওদের কথা আমি কানে তুলবো, সেটা কোনোদিনও সম্ভব না। শুধু সৌজন্য সাক্ষাৎটা করে আসি ওদের সাথে। চাচা, একটা কথা বলার ছিল, আপনি বানা আবার কি মনে করেন সেই জন্য আমি বলি নাই এখন পর্যন্ত। কি কথা বলবি রে বাটুল, সমস্যা কি বল? শোনেন চাচা, গতকালকে তো ফটিকের সাথে কথা বললাম এলাকারই পরিস্থিতি দেখা। ফটিক তো বলতেছে ওই নাকি এলাকায় ঢুকবো, সেটা আপনারে বলতে বলছে। আপনি যদি অনুমতি দেন তাহলে ফটিক এলাকায় ঢুকতে চাইতেছে। তা আপনি কি বলেন চাচা, ওরে কি এলাকায় ঢুকাই মুনাকি এখন? না না, সেটা সম্ভব না। ওরে কোনোভাবেই এলাকায় ঢুকানো যাইব না। অনেক কষ্টে ওরে এলাকা থেকে বের করছি। আবার যদি এলাকায় ঢুকাই তাহলে আর সহজে বের হইতে চাইব না। আমি চাই ওই এই সমস্ত ঝামেলা থেকে দূরে থাকুক। এই ধরনের ঝামেলায় ওর পড়ার কোনো দরকার নাই। ফটিক এই সময় এলাকায় থাকলে কিন্তু ভালোই হইতো। দেখেন আপনি বিষয়টা বিবেচনা কইরা। কি আইনাল ভাই, কি অবস্থা তোমার? এই তো গোল্লা চলতেছে কোন রকম। তা তুই এই সময় কোন জায়গায় যাইতেছিস? এই তো আইনাল ভাই, যাইতেছি পরিষদে টেরা ভাইকে আনার জন্য। আহারে গোল্লা, আর যদি তুই 10টা মিনিট আগে আমার দোকানের সামনে আসতে পারতি তাহলে তো এখানে অনেক বড় একটা সিনেমা দেখতে পারতি রে। আজকে আমার দোকানের সামনে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। কে আইনাল ভাই, তোমার দোকানের সামনে আবার নতুন করে কি ঘটনা ঘটলো? গোলাপি ভাবি কি তোমার দোকানের সামনে আইসা তোমার সাথে গ্যাঞ্জাম বাজাইছিল নাকি? যা স্যাংরা, এই সমস্ত ফালতু কথা ছাড়া কি তোদের মাথায় আর কোনো চিন্তা ভাবনা আসে না? আসলে ঘটনা হয়েছে কি, বাটুল আইছিল কিছুক্ষণ আগে আমার দোকানে। আইসাই তো আমার নামে উল্টা পাল্টা কথা শুরু করে দিছে। ওর কথা শুনেই তো আমার মেজাজ গরম হয়ে গেছিল। এর ভিতরেই দেখি ধনজানি কুটি দিকে আইসা বাটুল ডে ধইরা তো ইচ্ছা তালে পিটানি দিছে। বলো কি আইনাল ভাই, ডন ভাই তাহলে অবশেষে বাটুল ডে ধইরা মারলই? কয়েকদিন যাবদি ফোন ফোন করতেছে বাটুল ডে মারার জন্য, কিন্তু কোনো সুযোগ পাইতেছে না। আমরা বারে বারে নিষেধ করে রাখছিলাম। এখন তাহলে শেষ পর্যন্ত বাটুলের গায়ে হাত তুলাই দিল ডন ভাই। এইটা নিয়ে তো আবার দেখবা নতুন করে কি ঝামেলা তৈরি হয়। নতুন করে আর ঝামেলা কি সৃষ্টি করবো রে? শফিকের সাথে তো এখন তোতা ভাইয়ের কাট কাট সম্পর্ক চলতেছে। ওদের ভিতরে তো এখন অনেক ঝামেলা। শুনলাম শফিক নাকি তোতা ভাইয়ের বিরুদ্ধে নির্বাচন করার ঘোষণা দিছে। তাই তো বাটুলরে দইরা ডন দিল মাইর। তবে ওরে মারাতে আমি খুশি হয়েছি। শালার কথাবার্তার সাইজ বাইজ একদমই ভালো না। হ, তুমি ঠিকই বলছো। সে আগের খাইছত এখন পর্যন্ত যায়া সারে নাই। হিঙ্গা করে যদি চলতে থাকে না তাহলে এলাকার ভিতরে আর বেশি দিন টিকতে পারবো না। আবারও এলাকা ছাইরা পালাইতে হইব। যাই হোক আইনাল ভাই, তোমার বোগালে যে জন্য আইছিলাম, বিকেলে তাহলে অফিসে যাইও। তোতা ভাইয়ের নির্বাচন নিয়া আমাদের পৌর কমিটির একটা বৈঠক আছে, সেইখানে কিন্তু উপস্থিত থাকতে হইব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সময় মতো আমি উপস্থিত হয়ে যাইবনি। এখন তো সামনে নির্বাচন, আমাদের অনেক কাজ বাইরে গেছে। হ্যাঁ, সেই জন্যই তো তোমারে যাইতে বলতেছি।
থাকো তাহলে, চলে গেলাম আমি। কিরে ইরফান, তুই দেখে এখনো বাসায় বসে আসস? কি বললাম তোরে, মোল্লা আঙ্কেলের সাথে দেখা করার কথা ছিল না? আঙ্কেল তো ফোন কইরা তোরে সাথে করে নিয়া দেখা করতে বলছিল। তার শরীর কি এখনো সুস্থ হয় নাই কিছুটা, না আগের মতোই আছে? লিয়াকত, শরীর এখন আগের চাইতেও অনেকটাই সুস্থতা অনুভব করতেছি। সমস্যা নাই, বসেক, আমি তো ওর জন্যই অপেক্ষা করতেছিলাম। মোল্লা আঙ্কেলের সাথে তো এই পর্যন্ত দেখাই করতে পারলাম না। ওনার সাথে দেখা করাটা জরুরি দরকার। তাইলে ডেন্ডি শাকিলকে যে বগুড়া থেকে গ্রেপ্তার করা হইল, ওর সম্পর্কে তো মিডিয়াতে আর কোনো খবর প্রচার করতে দেখতেছি না। তাহলে ওরে কি করলো? মাইরা ফালাই দিছে নাকি শামসু আরে? না রে, ডেন্ডি শাকিল সম্পর্কে এখন পর্যন্ত কোনো সংবাদই পাওয়া যায় নাই। ওরে যে কি করছে সেটা শামসুই খুব ভালো করে জানে। বিষয়টা শামসু খুবই গোপনীয়তার সাথে পরিচালনা করতেছে। মনে হয় ডেন্ডি শাকিরকে দিয়া হয়তো জরুরি কোনো তথ্য বের করার চেষ্টা করতেছে, তাই তো মিডিয়ার নজর এড়িয়ে রাখছে ওরে। শালার আশা করছিলাম এই ডেন্ডি শাকিলকে দিয়া শামসুর কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। যদি ডেন্ডি শাকিল সফল হইতে পারত, তাহলে তো আমরা ফাঁকা মাঠে গোলটা দিতে পারতাম। এত সোজা না রে, শামসু খাওয়া কি মুখের কথা নাকি? বড় বড় রাগক বোয়ালরাই শামসুর সামনে টিকতে পারলো না, আর তো এই ডেন্ডি শাকিল। আমি তো তোরে শুরু থেকেই বলে আইছিলাম যে ওই কোনো কিছুই করতে পারবো না। ফাউল থেকে এতদিন যাবৎ আরামায় এসে ডায়মন্ডের ব্যবসাটা চালাই গিয়েছিল। উদয় শামসুকে মারতে আইসা এখন নিজের জীবনটা নিয়েই টানাটানি লাগছে। যাই হোক, এই ঘটনায় তো আমাদের ফাঁসার আর কোনো সুযোগ নাই। ওই যা পারে করুক গা, ওইগুলো দেখার সময় নাই এখন। মোল্লা আঙ্কেল জেল থেকে বের হয়েছে, ওনার কমান্ড অনুযায়ী কাজ করতে হইব, তাহলেই শামসুকে ধ্বংস করা সম্ভব হইব। আমরা যেটা চাইছিলাম সেটা তো হয়েছে। ইরফান, চল এখন, মোল্লা আঙ্কেল দেখা করতে বলছে, ওনার সাথে দেখা করে আসি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। ইরফান, বসো। এই লিয়াকত, তুমিও বসো। তা আঙ্কেল, আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? অনেক দিন পর তো জেল থেকে বের হইলেন। এই বয়সে এত দীর্ঘ সময় জেল খাটাটা তো আপনাদের জন্য অনেক কষ্টকর হইয়া দাঁড়াইছে। হয় ইরফান, আসি কোনো রকম। জেলখানায় যায়া শরীর একেবারে ভাঙ্গা পড়ছে। তা তোমার কি খবর? লিয়াকতের কাছে শুনলাম তুমি নাকি অসুস্থ। তা তোমার সাথে দেখা করতে যাইতে চাইমু, কিন্তু কোনোভাবেই সময় মিলাইতে পারলাম না। তাই আজকে লিয়াকতকে বললাম তোমাকে সঙ্গে নিয়ে আমার সাথে দেখা করার জন্য। তা আঙ্কেল, আপনি একা একাই বের হয়ে আসলেন? আব্বু আর মতি ভাইকে কি কোনোভাবে বের করা গেল না? ওনারা তো অনেক দিন যাবতই জেল খাটতেছে। এমনিতেই ওরা শরীর আগে থেকেই ভালো না। এভাবে জেলে থাকতে থাকতে তো উনিও এখানেই পৌঁছে মরবো। কি আর করবা বলো ইরফান, চেষ্টা তো আর কম করলাম না, কিন্তু সবাইকে তো আর একসাথে বের করাটা সম্ভব হইল না। সমস্যা নাই, আমি যখন বাইরে আইছি তখন সবাইকে এক এক করে বের করে নিয়ে আসব। ওদেরকেও আর বেশি দিন জেলে থাকতে হইব না। আজকেও আমি নরেশ উকিলের সাথে
কথা বললাম এই বিষয়ে। ও এখন চেষ্টা করতেছে। সবাইকে তো আর একসাথে বের করা সম্ভব হইতেছে না। তামুল্লা আঙ্কেল, পরিকল্পনা কি সাজাইতেছেন? জনতা পার্টি থেকে কোবা শামসুরে কি কোনোভাবেই সরানো সম্ভব না? আমরা তো এতদিন আপনার অপেক্ষায় ছিলাম যে আপনি জেল থেকে বের হইলে আপনার কমান অনুযায়ী আমরা কাজ করে যাব। এবার কিন্তু যেভাবে হোক কোবা শামসুকে জনতা পার্টি থেকে বের করতেই হবে। শোনো লিয়াকত, শুধু শামসু না, আমার পরিকল্পনা হচ্ছে পুরো জনতা পার্টিকেই ক্ষমতাচ্যুত করব। সেই দিন তরিকুলের সাথে আলোচনা করলাম, বিরোধী দলকে উস্কে দেওয়া হচ্ছে। বিরোধী দলের আন্দোলনের মুখে ফেলে জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত করব। আর জনতা পার্টিকে যদি একবার ক্ষমতা থেকে সরাইতে পারি, তখন কিন্তু এই দলের সভাপতি আমি হয়ে যাইব। সেই সাপোর্ট আমার দল থেকে আসে। আর একবার যদি আমি সভাপতির পদে বসতে পারি, তাহলে দেখবে সব কিছুই আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। বিরোধী দলের আন্দোলন করতে যা যা সাহায্য সহযোগিতা লাগে সব কিছু আমাদের পক্ষ থেকে পাবে। কোনো সমস্যা নাই। আপনি শুধু আমাদেরকে বলে যাবেন যে আমরা কখন কি করব, সেই অনুযায়ী আমরা কাজ করে যাব। শোনো লিয়াকত, কাপতুলিয়ার যাত্রাবাড়ি ঢাকার এই দুই প্রবেশদ্বার কিন্তু তোমাদের নিয়ন্ত্রণে। ওদেরকে সর্বপ্রথম এই দুই সাইড দিয়েই ঢাকাতে প্রবেশ করার রাস্তা করে দিবে তোমরা। এইখানে যেন ওরা কোনো রকমের বাধার সম্মুখীন হতে না পারে। আর ছেলে পেলে দিয়ে ওদেরকে সাহায্য করবে। ছেলে পেলেদেরকে শিখিয়ে দিবে ওরা যেন সবসময় গ্যাঞ্জাম তৈরি করার চেষ্টা করে। ওইটা কোনো ব্যাপার না। আমরা তো এর আগেও তরিকুল সাহেবকে বলছি যে আমাদের এই দুই রাস্তা আপনাদের জন্য সব সময় উন্মুক্ত থাকবে। যখন ইচ্ছা তখনই আপনারা এই দিক দিয়ে প্রবেশ করবেন। ছেলে পেলে দেওয়া কোনো ব্যাপারই না আমাদের কাছে। কবে ওরা আন্দোলনে নামবে সেই ডেটটা শুধু আমাদেরকে জানিয়ে রাখবেন। আচ্ছা ঠিক আছে, তোমরা প্রস্তুত থাকো। যে কোনো সময় তোমাদেরকে আমি ডাকবো। সব সময় তোমরা প্রস্তুত থাকবে। এখন আমি বিরোধী দলের সভাপতি তরিকুলের সাথে একটা বৈঠকে যাব। আগে সেইখানে ওদের সাথে আলোচনা করে আসি। এতদিন তো জেলে বন্দি ছিলাম, তাই শামসু আরামে রাজনীতি করে গেছে। এখন আর সেই সুযোগ শামসু পাইব না। এখন থেকে শামসুর অস্থিরতা শুরু হয়ে যাইব। শুধু কয়েকটা দিন যাইতে দাও। শামসু, এখন দেখো এই মোল্লা বাইরে আইছে না, দলের ভিতরে এখন একের পর এক ঝামেলা লাগাই রাখবো মোল্লা। কোনোভাবেই জনতা পার্টিকে এখন আর স্থিতিশীল থাকতে দিব না। মোল্লা যতদিন বাইরে থাকে ততদিনই দেখবা একের পর এক ঝামেলা ওই লাগাই রাখবো। যা পারে তাই করুক গা, তো এত মাথা ঘামাইতে পারবো না। প্রেসিডেন্টকে বারবার বুঝায় একরকম, উনি বুঝে থাকে আরেক রকম। এই লোকের সাথে এইভাবে চলাফেরা করা সম্ভব না সেলিম ভাই। যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে আমাদের অবস্থান ঠিক করতে হইব। আমি চিন্তা করছি প্রেসিডেন্ট যদি এইভাবে চলাফেরা করে তাহলে জনতা পার্টির সাথে আর থাকবো না। এই জোট ভেঙে নতুন করে আমরা দল গঠন করব। বলো কি শামসু, এইটা তো কঠিন প্রক্রিয়া। একটা নতুন দল গঠন করতে হইলে কি মুখ দিয়া বললেই সেটা হইয়া যায়? এর পিছনে তো অনেক চম দিতে হইব শামসু। সামনে অনেক বাধা বিপত্তি সৃষ্টি হইতে পারে। এত সব ঝামেলা ক্রিয়েট করে আমরা কি নতুন দল বাস্তবায়ন করতে পারবো শামসু? কি যে বলেন না সেলিম ভাই,
সম্ভব না কেন? ইচ্ছে থাকলে অবশ্যই সম্ভব হইব। আমরা কি অচল নেতা নাকি? সারা বাংলাদেশেই আমাদের পরিচিতি আছে। আমরা কেন দল খাড়া করাইতে পারবো না? আপনি আমাদের গ্রুপের যত নেতাকর্মী আছে সকলের সাথে আলোচনা করেন, দেখেন ওরা কি মতামত দেয়। প্রয়োজনে আমরা সরকার থেকে পদত্যাগ করে নতুন দল গঠন করব। অবশ্যই জনগণ আমাদের এই দলকে সজোরে স্বাগতম জানাবে। শামসু, কথা একেবারে তুমি খারাপ বলো নাই। জনতা পার্টিতে বর্তমানে যে কামড়াকামড়ি শুরু হয়েছে, তাতে কইরা আমাদের নতুন দলের একটা সূচনা করা অবশ্যই জরুরি দরকার। এত কামড়াকামড়ির ভিতরে তো থাইকা আমরা জনগণের জন্য কিছুই করতে পারবো না। জনতা পার্টির অবস্থা এখন এমন হয়েছে যে নিজেদের কোন দল ঠিক করবা না জনগণের জন্য কাজ করে যাবা, কোনটা করবা কোনোটাই সম্ভব হইতেছে না শামসু। তাই আমাদের বিকল্প রাস্তা একটা বের করা দরকারি। আমি আমাদের যত নেতাকর্মী আছে সকলকে নিয়ে একটা বৈঠক করবনি, দেখি ওনারা কি মতামত দেয়। হ্যাঁ, সেটাই করব। দেখি তারপর প্রেসিডেন্ট কিভাবে কাদের মোল্লাকে নিয়ে সরকার টিকিয়ে রাখে। আমি যদি আজকে জনতা পার্টি থেকে সরে যাই, তাহলে দেখবেন আগামী 7 দিনের ভিতরেই এই সরকারের পতন করে ফেলাইব। কারণ নিজেদের ভিতরেই শত্রুরা ঢুকে আছে। প্রেসিডেন্টকে কোনো কিছুই বুঝতে দিব না। আর এই জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত করে মোল্লা হবে এই দলের প্রধান। ওদের পরিকল্পনা আমার খুব ভালো করে জানা আছে। শুধু আমার জন্য ওরা কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারতেছে না। আমি এই দল থেকে সরে যাই, তারপর দেখেন বিরোধী দল এবং দলের মির্জাফররা এক হইয়া প্রেসিডেন্টকে কিভাবে গদি থেকে নামায়। এই যে ব্যবসায়ীরা একটা ঝামেলা তৈরি করতেছে, এটা এমনি এমনি না বলো। এই সব কিছুর পিছনে ইকবাল আর ব্যবসায়ী সিন্ডিকেটের সভাপতি মাহফুজ জড়িত। ওরা দুইজনে মিলাই পরিকল্পিতভাবে সরকারকে বিপদে ফেলানোর জন্যই কিন্তু ব্যবসায়ীদেরকে দিয়া এই সিন্ডিকেটটা তৈরি করছে। ওরা চাইতেছে যে সরকারকে চাপে ফেলে যাতে করে আবার বন্দর নগরীর নিয়ন্ত্রণটা ওরা নিতে পারে। এখান থেকে তো ওরা হাজার হাজার কোটি টাকা মেরে দিত। ব্যবসায়ীদের সাথে যে প্রেসিডেন্ট বৈঠকটা করবে, ওইখানে আমাদের উপস্থিত থাকাটা জরুরি দরকার ছিল। ওরা প্রেসিডেন্টকে তো উল্টাপাল্টা বুঝিয়ে আবারও সেই বন্দর নগরীর নিয়ন্ত্রণ হয়তোবা নিয়ে নিবে ওদের কাছে। ব্যবসায়ীদের সাথে এইখানে বসার তো কিছু দেখতেছি না আমি সেলিম ভাই। ওরা যে সিন্ডিকেটটা তৈরি করছে, এটা ভাঙার জন্য সরকারকেও কঠোর হতে হইব। তাহলেই দেখবেন ওরা এমনিতেই ঠিক হয়ে যাইব। ওদের নামে যে ব্যাংক ঋণ খেলাপির মামলাগুলো আছে, সেগুলো যদি আবার চালু করে দিয়ে কয়েকটারে জেলে ঢুকানো যায়, তাহলে দেখবেন বাকিগুলোও এমনিতেই ঠিক হয়ে যাইব। কিন্তু প্রেসিডেন্ট তো সেইটা না কইরা ওদের সাথে বৈঠকে যাইতে চাইতেছে। ওদের সাথে বৈঠকে গেলেই তো ওদের সব উল্টাপাল্টা দাবি প্রেসিডেন্টের কাছে তুইলা ধরব। দেখি প্রেসিডেন্ট কি পদক্ষেপ নেয় ওদের বিরুদ্ধে, তারপর আমার অ্যাকশন শুরু হইব। সব উল্টাপাল্টা সিদ্ধান্ত তো মাইনে নেওয়া যায় না। তার ডেন্ডি শাকিলের বিষয়ে কি সিদ্ধান্ত নিলা? ওর বিরুদ্ধে তাহলে কোনো ব্যবস্থা নিবা না? ওরে এইভাবে লুকিয়ে রাখার কি দরকার? যদি ও আর কোনো তথ্য নাই দিতে পারে, তাহলে ওরে আদালতে প্রেরণ করে দাও। ওরে এইভাবে লুকিয়ে রাখার কোনো প্রয়োজন তো আমি মনে করতেছি না শামসু।
যেহেতু ওই নতুন কোনো তথ্য দিতে পারতেছে না। দেখি সেলিম ভাই, সম্রাট তো আর একটু তদন্ত করতে চাইলো। দেখি সম্রাট তদন্ত কইরা নতুন কোনো তথ্য বের করতে পারে কিনা। তা যদি না হয় তাহলে ওরে আদালতেই প্রেরণ করে দিব। সম্রাট আগে কিছু জানাক আমাকে। ওই যেহেতু বিষয়টা একটু দেখতে চাইলো, তা দেখুক, দেখি কোনো কিছু করতে পারে কিনা। আর আপনি এইখান থেকে গিয়া সম্রাটের সাথে আলোচনায় বসেন। বিরোধী দলেরা কিন্তু যে কোনো সময় মাঠে নাইমা পড়তে পারে এখন। তাই আইন শৃঙ্খলা বাহিনী যেন সব সময় সদা প্রস্তুত থাকে। কাউকে কোনো রকমের ছাড় দেওয়া যাইব না। ওদেরকে একবার মাঠে নামার সুযোগ দিলে ওরা কিন্তু দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে। না না শামসু, ওদেরকে তো সেই সুযোগ কোনোভাবেই করে দেওয়া যাইব না। দেখলা না সাভারে যে ওরা আন্দোলনটা করলো, প্রেসিডেন্টের কথা অমান্য কইরা। তোমার কথায় ঠিকই ওদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করলাম। সেই সময় যদি এই অভিযানটা আমরা না চালাইতাম তাহলে ওরা পরপর আরও কয়েকটা জনসভা অলরেডি কইরা ফেলাইতো। ওই দিনের ওই ভয়ে কিন্তু ওরা নতুন করে এখন পর্যন্ত আর কোনো জনসভা দেয় নাই। কারণ বুঝতে পারছে যে নতুন করে জনসভা দিলেই ওদের নেতাকর্মীরা আমাদের হাতে আটক হয়ে যাইব। সেই জন্য ওরা সুযোগ খুঁজতেছে একেবারে কিভাবে আক্রমণ করা যায়। তাহলে সেলিম ভাই, আপনি চলে যান, আমি বাসায় যাই। বিকেলে তাহলে আপনার সাথে আবার দেখা করবনি। এখন শরীরটা অনেক টায়ার্ড লাগতেছে। এই শফিক ভাই আইসেন, তাহলে আপনি বসেন। তা কি ব্যাপার মাস্টার, এবার বলো তো দেখি, কি কারণে আমারে হঠাৎ এত জরুরি ভাবে তোমার অফিসে ডাইকা পাঠাইলা? কি কারণে আপনারে ডাকছি সেটাকে আপনি বুঝতে পারতেছেন না শফিক ভাই? আপনি জেলার ভিতরে এই সমস্ত কি কাহিনী শুরু করছেন? শুনতেছি আপনি নাকি স্বতন্ত্র নির্বাচন করবেন। এইটা কি শফিক ভাই আপনার দ্বারা সম্ভব? এতদিন যাবৎ দলের সাথে রাজনীতি করে আইসা এখন সেই দলের বিরুদ্ধে আপনি আচরণ করতেছেন। এইরকম আচরণ তো আপনার থেকে দল কখনোই আশা করে নাই। আপনার মতো এরকম সিনিয়র একজন নেতা যদি এই ধরনের পদক্ষেপ নেয় তাহলে এখানে আমরা কি বলবো বলেন? দেখো মাস্টার, আমি শুধু নামে সিনিয়র নেতা, কামে না। আমার কি কেউ বিন্দু পরিমাণ মূল্যায়ন করে নাকি? বগুড়া জেলার ভিতরে সব চাইতে অবহেলিত নেতা হচ্ছে আমি। আমার কোনো মূল্যায়ন আছে নাকি এই বগুড়া জেলাতে? তোমরাই তো যে যার যার মতো সব কিছু দখল করে নিছ আর আমারে বানায় রাখছো তোমরা তোমাদের হাতের পুতুল। তোমরা কি মনে করছো সারা জীবন কি আমি তোমাদের হাতের পুতুল হয়েই নাচবো নাকি? সেটা সম্ভব না মাস্টার। আমার রাজনীতির মাঠ আমারই গুছাই নিতে হইব, কারণ আমার পিছনে আমি ছাড়া আর কেউ নাই। তোমরা সকলেই একজোট হইয়া আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছো। কে আপনারে মূল্যায়ন করে নাই? আপনি তো নিজেই নিজের মূল্য ধরে রাখতেছেন না। সব সময় উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়ে থাকেন, যার কারণেই তো আপনার কোনো গ্রহণযোগ্যতা নেই। আমরা কি উল্টাপাল্টা রাজনীতি করি নাই? কিন্তু এখন সব কিছু বাদ দিয়া নিজেদেরকে তো গুছিয়ে নিয়েছি। তো তাকে দেখেন, আমাকে দেখেন, আমরা কি আর সেই আগের রাজনীতি এখনো ধরে রাখছি নাকি? আমরা যদি আমাদেরকে গুছিয়ে নিতে পারি তাহলে আপনি কেন পারবেন না? জেলার প্রবীণ নেতা, তারপরেও
সিদ্ধান্ত নেন সামান্য একজন ওয়ার্ডের নেতার মতো, আবার এইখানে বলতেছেন যে আপনাকে কেউ মূল্যায়ন করে না। শোনো হাবিব, তোমার মতো আমি তেল মারা রাজনীতি করতে পারি নাই বইলাই আজকে আমি তোমার জায়গায় যাইতে পারি নাই। যখন যে ক্ষমতায় যায় তুমি তো তখন তার পিঠেই ছাতা ধরো। তোমার মতো এরকম নির্লজ্জের রাজনীতি আমরা করি না। আমাদের কাছে আমাদের স্ট্যাটাস আছে, আমরা সেইগুলো বিসর্জন দিয়া এইখানে রাজনীতি করা সম্ভব না। তোমার চরিত্র কখনোই আমার সাথে মিলবে না। এইখানে আপনি তেলমারা রাজনীতির কি দেখলেন? আমি শামসুর সাথে অনেক দিন যাবৎ রাজনীতি করে আইতেছি। শামসু কি আমাকে নমিনেশন দিছে নাকি? যদি আপনাকে না দিয়া আমাকে নমিনেশন দিত তাহলে আপনি এই জায়গায় কথা বলতে পারতেন, কিন্তু নমিনেশন তো পাইছে আপনার বাস্তা তুতাই। তারপরেও কেন আপনি দলের ভিতরে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন? যেখানে সবার চাইতে আপনারই বেশি খুশি হওয়ার কথা সেইখানে আপনি গ্যাঞ্জাম করতেছেন। অথচ মাস্টার আর আমি ঠিকই শামসুর সিদ্ধান্ত মেনে নিয়ে তোতার হইয়া নির্বাচন করার সিদ্ধান্ত নিছি। আপনি কেন তাহলে নির্বাচন করার সিদ্ধান্ত নিতে পারবেন না? না না হাবিব, তুমি আর তোতার কথা বইল না। ওই বেঈমান আমার সাথে যে বেঈমানি করছে, এতে করে ওর সাথে আর রাজনীতি করা কোনোভাবেই সম্ভব না। ডনের মতো চ্যাংরারে দিয়া আমারে অপমান করাইছে। ডন আমারে তোতার সামনেই যা তা বইলা গালাগাল করলো, তোতা অথচ একটা কথাও বলল না। এইদিকে আবার বাটুল আমার চ্যাংরা, সেটা জানা সত্ত্বেও আজকে সকালেই আয়নাল আর ডন মিলা বাটুলরে ধইরা মারছে। কে এই সমস্ত জিনিস কি তোতার চোখে পড়ে না? তোতা তো কখনোই কোনো প্রতিবাদই জানাইতেছে না, তাহলে ওই আমারে কি দেখা সম্মান করে? দেখেন চাচা, আজাইরা কথা বলবেন না। আমি যে ডনরে কিছু বলি নাই সেটা আপনারা কে বলছে? আর বাটুলি কি এখন আপনার কাছে সবচাইতে গুরুত্ববান ব্যক্তি হয়ে উঠল নাকি? ডন আমি আপনার কথা কি কম শুনছি নাকি? আপনি যখন যা করতে বলছেন তখন তাই করছি। এখন আজকে যদি আমার জায়গায় আপনি নমিনেশন পাইতেন তাহলে কি আমরা আপনাকে ছেড়ে অন্য কারো নির্বাচন করতাম? কিন্তু আপনি আমার সাথে এই বেইমানিটা করাটা কোনোভাবে কি ঠিক হচ্ছে নাকি? আমি বলছি আমরা সকলে মিলা একসাথে রাজনীতি করি, আর আপনি বলেন আমি নাকি শামসু বাইরে ম্যানেজ করে নমিনেশন নিছি। অথচ এই নমিনেশন নেওয়ার আমার কোনো আগ্রহই ছিল না। তুই আর কথা বলিস না তোতা। তুই যদি সত্যি আমার জন্য কাজ করতি তাহলে আজকে নমিনেশন তুই না পাইয়া আমি পাইতাম। আমারে উপরে উপরে শু হিসাবে রাইখা তলে তলে ঠিকই তুই নমিনেশন শামসুর কাছ থেকে বাগাই নিছস। তোর এই ষড়যন্ত্র আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তোতা। আমারে আর এই সমস্ত উল্টাপাল্টা বুঝ দেওয়ার কোনো লাভ হইব না। তুই তোর রাজনীতি কর, আমি আমার রাজনীতি করি। তার মানে কি শফিক ভাই, আপনি তাহলে সত্যি সত্যি আপনার সিদ্ধান্তে অটল থাকবেন? আপনি তাহলে দলের সাথে বেইমানি করার সিদ্ধান্ত নিয়ে ফেলাইছেন? ওই রকমই মনে করো। যে দলে আমার কোনো মূল্যায়ন নাই সেই দলে আমার রাজনীতিরও দরকার নাই। আমি দেখিয়ে দিব যে বগুড়াতে শফিকের কোনো মূল্যায়ন আছে নাকি। তোমরা তোমাদের মতো রাজনীতি করো, আমি আমার মতো করতেছি। দেখা যাক শেষ পর্যন্ত কে টিকে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে দেখে নিব নিজে আপনি কিভাবে বগুড়াতে আমাদের চ্যালেঞ্জ করে রাজনীতি করেন। আপনার সাথেও আমাদের দেখার আছে। এতদিন শুধু
আপনার সাথে ভালো ব্যবহার করে গেছি। এখন দেখতে পারবেন যে মাস্টারের খারাপ দিকগুলো কেমন হতে পারে। দেখলা তো মাস্টার, শফিকের সাথে বৈশা কোনো লাভ হইল? আমি তোমারে আগেই বলছিলাম না এর সাথে বৈশা বিন্দু পরিমাণ কোনো লাভ হইব না। এমনি এমনি সময়টা আরো লস হইব। ওই যে পরিমাণের গাউরা ওরে আমি খুব ভালো করে চিনি। এখন দেখলা তো কারো কথার কোনো গুরুত্বই দিল না, ঠিকই অপমানিত কইরা চলে গেল। শামসু বইতে বলছিল তাই বললাম, পরবর্তীতে তো আমাদের আর কোনো দোষ ধরতে পারবো না। এখন যা করার শামসু করবনি। দল থেকে একবার বহিষ্কার হইয়া থাকুক, তারপর দেখেন ওর সাথে কি খেলাটা খেলি। বগুড়াতে আর শান্তি রাজনীতি বজায় রাখবো না। ওরা যেই রকম অস্থিরতা চাইতেছে সেই রকম অস্থিরতাই সৃষ্টি করব। দল থেকে বহিষ্কারের ঘোষণাটা আসুক, তারপর দেখি ওই বগুড়াতে কিভাবে নির্বাচনী প্রচারণা চালায়। ওর কোনো ক্যাম্পেইনই করতে দিব না। এতদিন মাস্টারের সোজা চেহারা দেখে গেছে না, এখন বাঁকাটা দেখব। আপনি একদম ঠিক কথাই বলছেন। ওর সাথে আর ভালোভাবে কোনো রাজনীতি করা সম্ভব না। ছেলে পেলেরে যদি একবার শুধু অর্ডার দেই তাহলে তো ওরে যে কোনো সময় বগুড়া ছাড়া করব। আমাদের বিরুদ্ধে যায়া ওই কিভাবে মাঠে টিকা থাকে সেটা দেখা দিব এবার। শুধু আমি আপনার অপেক্ষায় ছিলাম। তাছাড়া তো ডন সেই দিনই ওরে মারতে গেছিল, শুধু আমি ফিরায় রাখছি ডনরে। এখন যদি কোনোভাবে শুধু অর্ডার দেয়া দেই তাহলে তো দেখবেন বগুড়াতে শফিকের কি অবস্থাটা হয়। তাই করা লাগবো। আঙ্গুল সোজা করে যখন কাজ হইল না, এবার তাহলে আঙ্গুল বাঁকাই করতে হইব। ওই নমিনেশন ফর্মই জমা দিতে দিব না। তোরা ছেলে পেলেদেরকে রেডি থাকতে বল। যে কোনো সময় শফিকের সাথে আমাদের অ্যাকশন শুরু হয়ে যাইব।